অনলাইনে আপনারা যারা আছেন, বিসিএস উদ্যমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ক্লাসের শুরুতেই আপনাদের সামনে আমাদের আনিসুজ্জামান স্যার কিছু কথা বলবেন, সবাই অনুগ্রহ করে শুনবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন তো সবাই। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করতে হবে সাউন্ড ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, ফাইন। আপনারা দেশের যে যেখান থেকে, যে প্রান্ত থেকে আজকের এই লাইভটি শুনছেন, এই মুহূর্তে আপনারা বাসা থেকে বা হল থেকে বা মেসে বা হোস্টেলে যে যেখান থেকেই লাইভটি দেখছেন, আমি বলবো যে আপনারা আপনার টেবিলে চলে যান, খাতা কলম নিয়ে রেডি হন এবং আপনারা আপনাদের টেবিলে এক বোতল পানি রাখেন, যাতে আপনাকে টেবিল থেকে উঠে যেতে না হয়। অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট যে ক্লাস হবে, এই সময়ের মধ্যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। কারণ আমাদের ক্লাস শেষ হলে আপনারা জানেন যে একটি ক্লাস টেস্ট নেই আমরা তাৎক্ষণিকভাবে। সেই ক্লাস টেস্টের পদ্ধতিও আপনাদের বলে আসছি, তারপরেও দু একজন নতুন বোঝেন না, তাদেরকে বলছি যে ক্লাসটি হবে এই ক্লাস থেকেই 10টি প্রশ্ন দেয়া হবে। ক্লাস শেষে আমরা প্রশ্নটি সেন্ড করব, আপনারা খাতার মধ্যে জাস্ট উত্তরটা লিখবেন, হ্যাঁ, সঠিক অপশনের সঠিক উত্তরটি লিখবেন। এরপর আমরা বোর্ডে উত্তর লিখে দেব, সেই উত্তরের সঙ্গে আপনার খাতার ভেতরের উত্তর মিলিয়ে আপনি কত পেলেন তাৎক্ষণিকভাবে এখানে আপনি লিখে কমেন্ট করবেন। 10-এ 10 পেলেন, 11-তে 11 পেলেন, না 10-এ 11-র মধ্যে 10 পেলেন, আজকের 11টি প্রশ্ন থাকবে এবং কত পেলেন তা দ্রুত জানাতে হবে। এই পরীক্ষাটা আমাদের একটা উৎসবে পরিণত হয়, একটা অন্যরকম প্রতিযোগিতা শুরু হয়। এই জন্য অনলাইনের প্রথম কথাই হচ্ছে এই লাইভ ক্লাসটি আপনাকে খুব ভালো মতো করতে হবে। রেকর্ড ক্লাস দিয়ে আসলে কোনো লাভ হয় না। আজকে ইংরেজির খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে। শঙ্কর দত্ত আমাদের মাঝে এসছে, বিসিএস ক্যাডার। আচ্ছা, অসুবিধা নেই, মাঝখানটা ব্রেক দিলে তখন করে দিলে হবে, জাস্ট অসুবিধা নেই। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবেন, মাঝখানে আমি এসে আর কথা বলবো। তো ঠিক আছে, ক্লাস এখন শুরু হয়ে যাচ্ছে। আজকে এমন একটি অধ্যায় আমরা পড়ব যেখান থেকে বিসিএস, পিলি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন এসেছে, যে কারণে টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্ব আজকের ক্লাসটি, এটা কিন্তু গ্রামার শেখার জন্য কিন্তু ভার্বের গুরুত্ব যে কত বেশি তা আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। এখনই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস চাকরি প্রত্যাশীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। এবং যার কাছে এই ভার্বের জ্ঞানটি পরিপূর্ণ নাই, তার পক্ষে ইংরেজি গ্রামার বোঝা খুবই কঠিন। ইংরেজি বাক্যের যে স্ট্রাকচার সেটা ধরা খুব কঠিন। এবং আমরা যারা বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হয়েছি, আমরা বুঝি যে আসলে ইংরেজিতে ভালো মার্কস পাওয়ার জন্য কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে, একজন শিক্ষক যখন খাতা দেখেন তখন উনি সে কোশ্চেন আনসার হোক বা এসে লেখা হোক বা অ্যাপ্লিকেশন লেখা হোক, যাই লেখা হোক না কেন, বা প্রিলিমিনারি পরীক্ষা হোক না কেন, রাইটিংয়ের ক্ষেত্রে যখন কোনো বাক্যের ভার্বটি ভুল যায় তখন ওই বাক্যে কিন্তু ওই সেন্টেন্সে আর কোনো মার্কস দেওয়া হয় না। টিচার আর ওই বাক্যটি পড়ার প্রয়োজনই বোধ করেন না।
আর আমরা যদি প্রিলিমিনারি কোশ্চেন দেখি তাহলে আমরা দেখব এই রাইট ফর্মস অফ ভার্ব, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জায়গা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। অর্থাৎ আপনি যদি ভার্বটি ভালো করে না বোঝেন তাহলে ইংরেজি গ্রামার কিন্তু আপনাদের কাছে দীর্ঘদিন অবুঝ থেকে যাবে। আমরা শুরু করি আমাদের ক্লাসটি। আমি ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব আমরা সবাই জানি কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, সংগঠিত হওয়া, এটাকে ভার্ব বলে, সংজ্ঞা আমরা সবাই জানি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই ভার্বটি আমাদের কি কাজে লাগে। আমরা তো সবাই জানেন যে এটা জ্ঞান চর্চার ক্লাস নয়, অবশ্যই চাকরি চর্চার ক্লাস। আমাদের ক্লাসের সবটুকু অংশ আমাদের চাকরির প্রয়োজনে যেটুকু লাগবে আমরা ওইটুকুই মনোযোগ দিয়ে শিখবো। তা আমরা দেখবো এই ভার্ব হচ্ছে কোনো কিছু যাওয়া, খাওয়া, সংগঠিত হওয়া অর্থাৎ কর্ম সম্পাদন হওয়াকে ভার্ব বলে। এই ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর দুই নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আপনারা সবাই জেনে থাকবেন ফাইনাইট এবং নন ফাইনাইট। আমরা জানি যে ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আপনারা সবাই এই দুটো ভার্বের নাম জেনে থাকবেন। আপনারা সবাই শুনতে পারছেন তো? আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটি সুন্দর করে দেখা যায় কিনা। অর্থাৎ আপনারা বলছেন স্লো পড়াবেন, মানে ধীরে পড়াবো। হ্যাঁ, আমি স্লো যাব। এখন যেটা বলছি সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কাকে বলে? আমরা সবাই কি জানি? যে ভার্ব নিজে নিজে ক্রিয়া সম্পাদন করতে পারে এই ভার্বটাকে সাধারণত আমরা সমাপিকা ক্রিয়া বলি। কিন্তু আমাদের আরো প্র্যাকটিক্যাল সংজ্ঞা শিখতে হবে। ওই সংজ্ঞাটা অনেকটা গতানুগতিক, আমাদেরকে আরো প্র্যাকটিক্যাল সংজ্ঞা শিখতে হবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল সংজ্ঞাটি কেমন? অর্থাৎ যে ভার্বের দিকে তাকালে বোঝা যায়, যে ভার্বের দিকে তাকালে বোঝা যায় বাক্যটি কোন টেন্সে লেখা, সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্বের দিকে তাকালে বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায়, যে ভার্বের দিকে তাকালে বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায়, ওই ভার্বটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্বের দিকে, যে ভার্ব বাক্যের টেন্স আইডেন্টিফাই করতে, টেন্স আইডেন্টিফাই করে, যে ভার্ব বাক্যের টেন্স আইডেন্টিফাই করে, যে ভার্ব বাক্যের টেন্স আইডেন্টিফাই করে সেই ভার্বকে বলি আমরা সমাপিকা ক্রিয়া। আর যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায় না, যে ভার্ব দ্বারা বাক্যের, যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায় না, আইডেন্টিফাই করা যায় না, যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায় না সেই ভার্বটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আমরা আরেকবার খেয়াল করে দেখব, যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায় ওই ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে বাক্যের দ্বারা, যে ভার্বের দ্বারা বাক্যের টেন্স আইডেন্টিফাই করা যায় না ওই ভার্বটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আমরা যদি বাক্য লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা বাক্য লিখি, বাক্যটা কেমন? যেমন হি ওয়ান্টস টু হেল্প মি, হি ওয়ান্টস টু হেল্প মি। আপনারা দেখতে পাচ্ছেন হি ওয়ান্টস টু হেল্প মি। দুই নম্বর বাক্য হচ্ছে I came driving a car. He wants to help me. He wants to help me. দুই নম্বর বাক্য হচ্ছে I came driving a car. তিন নম্বর he is a skilled, is a skilled teacher, is a skilled teacher. আমরা তিনটা বাক্য লিখেছি, আপনারা সবাই বোর্ডের দিকে খেয়াল করেন। আমরা তিনটা বাক্য লিখেছি। প্রথমটা কি? he wants to help me, he wants to
হেল্প মি। 2 নম্বর বাক্য আই কেম ড্রাইভিং আ কার। I came driving a car. 3 নম্বর বাক্য হি ইজ আ স্কিল টিচার। তো আপনারা খেয়াল করেন প্রথম বাক্যটি কোন টেন্সে লেখা। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, তা আমরা কোন ভার্বের দিকে তাকালে বুঝতে পারি। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, এটা আমরা ওয়ান্স ভার্বের দিকে তাকালে বুঝতে পারি। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, তা আমরা ওয়ান্স ভার্বের দিকে তাকালে বুঝতে পারি। এই বাক্যে আরো একটি ভার্ব আছে, সেটা হচ্ছে টু হেল্প। এই টু হেল্পের দিকে তাকালে কিন্তু বাক্যের টেন্স বোঝা যায় না, অর্থাৎ এখানে ওয়ান্স ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। টু হেল্প থেকে যেহেতু আমরা বলতে পারি না বাক্যটি কোন টেন্সে লেখা, তাহলে টু হেল্প হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা 2 নম্বর বাক্য আসি, আই কেম ড্রাইভিং আ কার। আই কেম ড্রাইভিং আ কার। এই বাক্যটি কোন টেন্সে লেখা? এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কোন ভার্ব দেখলে বুঝি? আমরা কেম ভার্ব দেখলে বুঝতে পারি যে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এখানে আরো একটি ভার্ব আছে ড্রাইভিং। এই ড্রাইভিং দেখলে কিন্তু আমরা বাক্যের টেন্স আইডেন্টিফাই করতে পারি না, অর্থাৎ এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে কেম। 3 নম্বর বাক্যটি কোন টেন্সে লেখা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কোন ভার্বের দিকে তাকালে বুঝতে পারি? ইজ ভার্বের দিকে। আমরা সবাই কি জানি? am is আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব। আর am is আর যখন বাক্যে একা একা বসে তখন সেটি বাক্যে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব হয়। অর্থাৎ এই ইজ দেখলে আমরা বুঝতে পারি যে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, কারণ এই বাক্যে এই ইজ একা আছে, এরপরে কোনো আইএনজি যুক্ত কোনো শব্দ নেই। এর দ্বারা বোঝা যায় এই ইজ এই বাক্যে মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব। এই বাক্যে আরো একটি ভার্ব আছে স্কিল, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই স্কিল দেখে কিন্তু আমরা বুঝতে পারি না যে এই বাক্যটি কোন টেন্সে লেখা। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোনো বাক্যে যে ভার্বের দিকে তাকালে বোঝা যায় ওই বাক্যটি কোন টেন্সে লেখা সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের দিকে তাকালে বাক্যের টেন্স বোঝা যায় না ওই ভার্বটিকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব কখনো টু প্লাস ভার্ব হয়, কখনো ভার্ব প্লাস আইএনজি হয়, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ 3টি রূপে আমরা নন ফাইনাইট ভার্বকে দেখতে পারি। 3টা রূপে আমরা নন ফাইনাইট ভার্বকে দেখতে পারি। কেমন ভাবে? কখনো টু প্লাস ভার্ব, কখনো ভার্ব প্লাস আইএনজি, অথবা কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এই কারণে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। এই কারণে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। তারা কে কে? তারা হচ্ছে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। তারা হচ্ছে জিরান্ড, 2 হচ্ছে পার্টিসিপল, আর 3 নম্বর হচ্ছে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। প্রথমটির নাম কি? জিরান্ড, 2 নম্বরটির নাম হচ্ছে পার্টিসিপল এবং 3 নম্বরটির নাম হচ্ছে ইনফিনিটিভ। যেহেতু আমরা এই নন ফাইনাইট ভার্ব 3টা রূপে দেখতে পাই, কখনো ভার্ব প্লাস আইএনজি, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল, কখনো টু প্লাস ভার্ব, তাই নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। কি কি? জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথা আমি কি বোঝাতে চাচ্ছি, যে একটি বাক্যে যে ভার্বের দিকে তাকালে বোঝা যায়
ওই বাক্যটি কোন টেন্সে লেখা তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর একটি বাক্যে যে ভার্বের দিকে তাকালে ওই বাক্যের টেন্স বোঝা যায় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আর যেটা দ্বারা টেন্স বোঝা যায় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব তিনটা রূপে থাকে। কি কি রূপ? জিরান্ড রূপ, পার্টিসিপল রূপ এবং ইনফিনিটিভ রূপ। যারা গ্রামারের জিরান্ড পার্টিসিপল বোঝেন না তারা কিন্তু ইংরেজি গ্রামারের কিছুই বোঝেন না। তাই আপনারা অবশ্যই খেয়াল করবেন যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। এখন আসেন যদি আমরা ফাইনাইট ভার্বকে দেখি, এই ফাইনাইট ভার্বকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই। যদি আমরা ফাইনাইট ভার্বকে বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো অংশ পাই। ফাইনাইট ভার্বকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো অংশ পাই। কি কি? ফাইনাইট ভার্বকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আমরা দুটো অংশ পাই। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর দুই নম্বরটা কি? অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্বকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্বকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। বিষয়টি হচ্ছে এমন যে ফাইনাইট ভার্ব দুই প্রকার, বিষয়টি ওরকম না। ফাইনাইট ভার্বকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। কখনো প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, কখনো অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, কখনো দুইজন মিলেমিশে ফাইনাইট ভার্বের কাজ করে। কখনো প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, কখনো অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, কখনো দুইজন মিলেমিশে ফাইনাইট ভার্বের কাজ করে। যেমন হি প্লেস ফুটবল, এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে, সেটি হচ্ছে প্লেস। এই ভার্বটি একাই স্বয়ংসম্পূর্ণ, তাই এই ভার্বটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এই বাক্যে ফাইনাইট ভার্বের কাজ করেছে, অর্থাৎ এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করেছে। যদি আমরা আরেকটা বাক্য লিখি, 2 নম্বর বাক্য লিখি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 2 নম্বর বাক্য এমন হবে, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। হি ইজ প্লেইং in the field. He is playing in the field. এই বাক্যে is হচ্ছে অক্সিলারি এবং playing হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দুইজন মিলে ফাইনাইট ভার্বের কাজ করেছে। যদি আমরা আরেকটা বাক্য লিখি, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো she is a doctor. She is a doctor. এই বাক্যে ইজ হচ্ছে ফাইনাইট ভার্বের কাজ করছে, যদিও সে অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে ইজ মেইন ভার্বের কাজ করছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটুকু বুঝলাম যে কখনো প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, কখনো অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্বের কাজ করে, কখনো দুইজন মিলেমিশে ফাইনাইট ভার্বের কাজ করে। যখন প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব দুইজন মিলেমিশে ফাইনাইট ভার্বের কাজ করে, তখন দুজনের নাম হয় ভার্ব ফ্রেজ। দুজনকে একসাথে কি বলা হয়? ভার্ব ফ্রেজ। যখন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইজন মিলে ফাইনাইট ভার্বের কাজ করে, তখন তার নাম হয় ভার্ব ফ্রেজ। যখন প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইজন মিলে ফাইনাইট ভার্বের কাজ করে, তখন তার নাম হয় ভার্ব ফ্রেজ। তখন তার নাম কি হয়? ভার্ব ফ্রেজ। এখান থেকে বিশেষ পরীক্ষা একটা কোশ্চেন প্রায়ই আসে, যে কেমন কোশ্চেন আসে? সেটা হচ্ছে এমন, এখান থেকে একটা কোশ্চেন বিশেষ পরীক্ষায় আসে, যেমন এসেছিল 36 বিসিএস এ, education is enlightening. Education is
education is enlightening. Education is enlightening. এই কোশ্চেনটা বিশেষ পরীক্ষা আসছিল, এডুকেশন ইজ এনলাইটেনিং। আপনাকে বলা হলো এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর এনলাইটেনিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এনলাইটেনিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দুজন মিলে হয় ভার্ব ফ্রেজ, অর্থাৎ দুজন মিলে ফাইনাইট ভার্ব। কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা কি আসছিল, ইজ বাদ দিয়ে এই এনলাইটেনিং এটি কি। 36 বিসিএস এ এই কোশ্চেনটা আসছিল যে ইজ বাদ দিয়ে এনলাইটেনিং এটা কি, ইজ বাদ দিয়ে এনলাইটেনিং এটি কি। আপনারা কোশ্চেন দেখলে বুঝতে পারবেন যে ইজ বাদ দিয়ে এনলাইটেনিং এটি কি। আমরা কি জানি, আমরা জানি দুটো মিলে ভার্ব ফ্রেজ, ইজ এবং এনলাইটেনিং দুটো মিলে ভার্ব ফ্রেজ। কিন্তু ইজ বাদ দিয়ে শুধু এনলাইটেনিং কি হবে? মনে রাখবেন, এটি কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে নাকি এটা ভার্ব হবে? এই প্রশ্নটি বিশেষ পরীক্ষায় এসেছিল 36 বিসিএস এ, 36তম বিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। মনে রাখবেন, এটা একটি ব্যতিক্রম নিয়ম। কি ব্যতিক্রম নিয়ম? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুজন মিলে ভার্ব ফ্রেজ, কিন্তু যদি বলা হয় অক্সিলারি ভার্ব বাদে ভার্ব প্লাস আইএনজি এটি কি হবে? মনে রাখবেন, দুটো মিলে ভার্ব, কিন্তু এই ইজ বাদ দিয়ে এনলাইটেনিং যদি বলা হয় যে কি হবে, তাহলে হবে পার্টিসিপল। কি হবে? পার্টিসিপল। আর যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভ। যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে হবে অ্যাডজেক্টিভ। আর যদি বলা হয় এটি কি, তাহলে কি হবে? তাহলে হবে এটি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে উত্তর হবে অ্যাডজেক্টিভ। যদি বলা হয়, প্রশ্ন করা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে উত্তর হবে অ্যাডজেক্টিভ। আর যদি বলা হয় এটি কি, তাহলে উত্তর হবে পার্টিসিপল। এটি কিন্তু পার্টিসিপলের নিয়মে নয়, অর্থাৎ আমরা যে নিয়মে পার্টিসিপল চিনি এটি সেই নিয়মে হয়নি। এটি বিশেষ নিয়ম, এক্সেপশনাল রুলস। রুলসটা কেমন? অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পিপি সব সময় পার্টিসিপল হয়। রুলসটা কি? অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পিপি। এই যে অক্সিলারি ভার্ব বাদে অক্সিলারি ভার্ব বাদে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পিপি। অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পিপি সব সময় পার্টিসিপল হয়। সবসময় কি হয়? পার্টিসিপল হয়। আর যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তাহলে এরা সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে। সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে। অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পিপি এটি সব সময় পার্টিসিপল হয়। আর যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, এটি সব সময় কি হবে? অ্যাডজেক্টিভ। কারণ সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে। কারণ সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে। কারণ সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভের কাজ করে। ব্যতিক্রম নিয়ম। বলা হলো, যদি আমি দ্বিতীয় एग्जांपल লিখি যে হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। হি হ্যাজ গন দেয়ার, সে সেখানে গিয়েছে। হি হ্যাজ গন দেয়ার। এই বাক্যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গন হচ্ছে মেইন ভার্ব। দুটো মিলে ভার্ব ফ্রেজ, কিন্তু হ্যাজ বাদে শুধু গন এটি হবে পার্টিসিপল। যদি বলা হয় কোন পার্টিসিপল, এটি হবে পাস্ট পার্টিসিপল। আর ইজ বাদ দিয়ে যদি বলা হয় এনলাইটেনিং, এটি কি হবে? এটি পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইজন মিলে হয় ভার্ব ফ্রেজ। আর যদি অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি হয়, এটার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর অক্সিলারি ভার্ব বাদ দিয়ে যদি ভার্বের পিপি হয়, তখন তার নাম হয় পাস্ট পার্টিসিপল। এটি হচ্ছে গ্রামারের ব্যতিক্রম নিয়ম।
এটি কিন্তু গ্রামারের নরমাল নিয়মে হয়নি। এবার আসেন, যদি আমরা প্রিন্সিপাল ভার্বকে ক্যাটাগরাইজ করি, আমরা যদি প্রিন্সিপাল ভার্বকে ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব যদি আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা তিনটা ভার্ব পাবো। প্রিন্সিপাল ভার্ব, যে আমরা প্রিন্সিপাল ভার্বকে আমরা ক্যাটাগরাইজ করি বা ভাগে ভাগ করি, তাহলে আমরা তিনটা ভার্ব পাবো। কি কি পাবো? প্রথমে পাবো আমরা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যদি আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা প্রথমে কি পাবো? ট্রানজিটিভ ভার্ব। দুই নম্বর আমরা কি পাবো? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় ক্যাটাগরাইজ করলে আমরা কি পাবো? ইনট্রানজিটিভ ভার্ব। আর তিন নম্বর হিসেবে আমরা কি পাবো? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এবং তিন নম্বর হিসেবে আমরা কি পাবো? লিংকিং ভার্ব, LIN, লিংকিং ভার্ব। তাহলে যদি আমরা ফাইনাইট প্রিন্সিপাল ভার্বকে ভাগে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে যদি আমরা প্রিন্সিপাল ভার্বকে ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা তিনটা ভার্ব পাবো: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিংকিং। ট্রানজিটিভ শব্দের অর্থ কি? সকর্মক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি বললাম? যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। নীল কালি কি ভালো হবে? এই কালোই সুন্দর। যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর লিংকিং ভার্বকে বলা হয় পরিপূরক ক্রিয়া। লিংকিং ভার্বকে আরো বলা হয় সংযোজক বা পরিপূরক ক্রিয়া। সংযোজক ক্রিয়া। লিংকিং ভার্বকে বলা হয় সংযোজক ক্রিয়া। আমরা একটা একটা করে বোঝাবো। প্রথমে কি আসছে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে আমরা বোঝাচ্ছি যে ভার্বের অবজেক্ট থাকে, সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয়? ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আর যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন হি প্লেস ফুটবল, আপনি প্রশ্ন করেন ভার্বের কাছে কি খেলে? ফুটবল খেলে, অর্থাৎ অবজেক্ট আছে, তাই প্লেস ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেহেতু ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আমরা প্রশ্ন করি কি খেলে, উত্তর হয় ফুটবল।
অর্থাৎ এই ফুটবল হচ্ছে অবজেক্ট আর প্লেস ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ফুটবল হচ্ছে অবজেক্ট, প্লেস ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যদি আমরা আরেকটা বাক্য লিখি সেখানে কি আসবে? আমরা যদি আরেকটা বাক্য লিখি, she gave me a pen. She gave me a pen. আপনি প্রশ্ন করেন কি দিয়েছিল? কলম দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। দুটো অবজেক্ট, অর্থাৎ এখানে গেভ ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব, এখানে গেভ ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা এখানে উত্তর পেয়েছি, এখানে প্লেস ভার্ব এবং গেভ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর আসেন। 2 নম্বর হচ্ছে যে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নাই, যে ভার্বের অবজেক্ট নাই সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট নাই সে ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেমন she plays in the field. 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 I write well. আমরা দুটো বাক্য লিখেছি, I write well, আর প্রথম বাক্য কি লিখেছি? she plays in the field। আপনি প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে প্লেসের কাছে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় না। তাহলে এখানে এই প্লেস ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। পরেরটা আসেন I write well। আমি কি লিখি, কাকে লিখি? এখানে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়? আমি কি লিখি, কাকে লিখি? কোনো উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় না। অর্থাৎ এই রাইট ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? এই প্রশ্নটি এসেই যায়। মনে রাখবেন, আপনারা নোট লিখবেন, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? কি থাকে আপনারা সবাই চিন্তা করেন। মনে রাখবেন, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব, একের বেশি শব্দ থাকলে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের এখানে ওয়েলটা এটি কিন্তু অ্যাডভার্ব। এখানে ওয়েলটা কি? অ্যাডভার্ব। এখানে ওয়েলটা কি? অ্যাডভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব, একের বেশি শব্দ থাকলে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ ইন দা ফিল্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন দা ফিল্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা কি? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব, একের বেশি শব্দ থাকলে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা এখানে গুড লিখতে পারবো? আমি কখন লিখতে পারবো? আই রাইট গুড লিখতে পারবো না, কারণ গুড হচ্ছে চিরন্তন অ্যাডজেক্টিভ। আমাদেরকে ইনট্রানজিটিভ ভার্বের পরে বসাতে হবে অ্যাডভার্ব। এই কারণে আমাদের লিখতে হবে আই রাইট ওয়েল। আই রাইট গুড লিখলে বাক্যটি ভুল হবে, আই রাইট ওয়েল লিখতে হবে। আর শি প্লেস ইন দ্য ফিল্ড, এই ইন দ্য ফিল্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমার মনে হয় আপনারা সবাই বুঝেছেন যে ট্রানজিটিভ ভার্বের পরে থাকে অবজেক্ট আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? ইনট্রানজিটিভ ভার্ব ডিনাইস অবজেক্ট। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে থাকে অবজেক্ট
আর ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব, একের বেশি শব্দ থাকলে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ট্রানজিটিভ ভার্বের পরে থাকে অবজেক্ট, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা শব্দ থাকলে হয় অ্যাডভার্ব, একের বেশি শব্দ থাকলে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এখানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব আর ইন দা ফিল্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য স্টুডেন্টস, আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বুঝেছি। আমাদের 3 নম্বর ভার্বটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। খুব ভালো করে খেয়াল করতে হবে, লিঙ্কিং ভার্বকে বলা হয় সংযোজক ক্রিয়া। তাহলে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি জিনিস আমরা এখন দেখব। দেখেন লিঙ্কিং ভার্ব কি জিনিস আমরা দেখব। আপনারা অবশ্যই কমেন্টস লিখবেন যে আমি যা পড়াচ্ছি আপনারা বুঝছেন কিনা। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্বকে বলা হয় সংযোজক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তু। আপনারা লিখবেন সবাই, লিঙ্কিং ভার্ব কি? সংযোজক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আবার লিখবেন, যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিংবা, সাথে কিংবা লিখবেন, কিংবা ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে। যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিংবা ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে, সেই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্বের আগের অংশ ও পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, কিংবা ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে, সেই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। অর্থাৎ আমি লিখলাম, হি became a doctor. He 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 became a doctor. এরপর আমি কি লিখলাম, she is a teacher. আমরা লিখলাম, he became a doctor, she is a teacher. He became a doctor, she is a teacher. ভালো করে খেয়াল করে দেখেন, এই became ভার্বের আগে আছে কি হি, পরে আছে ডক্টর। এই হি কে আমরা বলতে পারি ডক্টর, ডক্টরকে বলতে পারি হি। মাঝখানের ভার্বটি শুধু লিঙ্ক করেছে, তাই এটা লিঙ্কিং ভার্ব। পরেরটা আসেন, শি ইজ আ টিচার। এই শি আর এ টিচার এটা একই জিনিস, অর্থাৎ তাকে বলতে পারি একজন শিক্ষক, একজন শিক্ষক হচ্ছে সে। অর্থাৎ যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। অথবা আরেকটা অংশ কি বলেছি, ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে। যেমন she looks beautiful. She looks beautiful.
she looks beautiful, যেমন she looks beautiful. honey taste sweet, honey taste sweet. দেখেন তো খেয়াল করে, এখানে she beautiful, তাহলে বিউটিফুল কার কোয়ালিটি? she কোয়ালিটি, অর্থাৎ তার বৈশিষ্ট্য, একই ব্যক্তি হচ্ছে দোষ গুণ। হানি টেস্ট সুইট, সুইট কার বৈশিষ্ট্য? হানি এর বৈশিষ্ট্য, অর্থাৎ যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, কিংবা ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে নির্দেশ করে, সেই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সেই ভার্বকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরের অংশকে বলা হয় কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে যে অংশ থাকে, লিঙ্কিং ভার্বের পরের অংশকে বলে, লিঙ্কিং ভার্বের পরের অংশকে বলে, লিঙ্কিং ভার্বের পরের অংশকে বলে কমপ্লিমেন্ট। 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 এই কমপ্লিমেন্ট দুই প্রকার। এই কমপ্লিমেন্ট হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। এই কমপ্লিমেন্ট হয় নাউন হয়, না হয় অ্যাডজেক্টিভ হয়। এই কমপ্লিমেন্ট হয় নাউন হয়, না হয় অ্যাডজেক্টিভ হয়। কমপ্লিমেন্ট কখনো অ্যাডভার্ব হতে পারে না। কমপ্লিমেন্ট কখনো অ্যাডভার্ব হতে পারে না। এই কারণে she looks beautifully হয় না, she looks beautiful হয়। কারণ যদি আপনি এটাকে বলেন যে এই ভার্বে তো অবজেক্ট নেই, তাহলে এই ভার্বটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব না, এই ভার্বটি ইন্ট্রানজিটিভ ভার্ব নয়। কারণ এই ভার্বের অবজেক্ট না থাকলেও এই ভার্বের কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ এই ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারবে না। যদি এই ভার্বটি ইন্ট্রানজিটিভ ভার্ব হতো, তাহলে এই ভার্বের পরে অ্যাডভার্ব বসতো। যেমন she looks, she plays well, আমরা লিখতাম she plays well। এখানে প্লেসটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই কারণে ওয়েল বসেছিল। কিন্তু become, is, looks এবং টেস্ট এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আর লিঙ্কিং ভার্বের পরের অংশকে বলা হয় কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট কখনো অ্যাডভার্ব হতে পারে না। আর এই কারণে লিঙ্কিং ভার্বের পরে হয় নাউন কমপ্লিমেন্ট বসে, না হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। লিঙ্কিং ভার্বের পরে কখনো অ্যাডভার্ব বসতে পারে না। আমরা লিঙ্কিং ভার্বের একটা লিস্ট তৈরি করি যে কোন কোন ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে বসে। সকল ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব হতে পারবে না, সকল ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব হতে পারবে না। ধীরে বলতে হবে, তাই তো? সকল ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারবে না। লিঙ্কিং ভার্ব হিসেবে কোন ভার্বগুলো বসে? বি ভার্বগুলো। বি ভার্ব মানে am, is, are, was এবং were। সকল ভার্ব লিঙ্কিং ভার্ব হতে পারে না। লিঙ্কিং ভার্ব কোনগুলো হয়? am, is, are, was এবং were। না, হানি টেস্ট সুইট, এখানে ইন্টারজেটিভ ভার্ব বলা যাবে না, বলা যাবে না। টেস্টকে বলতে হবে লিঙ্কিং ভার্ব। যদি ইন্টারজেটিভ ভার্ব হতো টেস্ট, তাহলে পরে সুইটলি হতো, কারণ ইন্টারজেটিভ ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে। এই কারণে টেস্টকে আমরা ইন্টারজেটিভ ভার্ব বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। বি বিকাম, বিকাম একটি লিঙ্কিং ভার্ব। বি বিকাম, লুক, ফিল, সিম, সাউন্ড, টেস্ট, রিমেইন, সেল,
স্মেল, অ্যাপিয়ার, অ্যাপিয়ার, টার্ন, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো যখন বাক্যে বসবে এবং এই ভার্বগুলোর আগের অংশ এবং পরের অংশ যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে কিংবা ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে বোঝাবে তখন এই ভার্বগুলোর নাম হবে লিঙ্কিং ভার্ব। তখন এই ভার্বগুলোর নাম হবে লিঙ্কিং ভার্ব। অর্থাৎ আগের অংশ পরের অংশ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় কিংবা ওই একই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে নির্দেশ করে তখন এই ভার্বগুলোর নাম হবে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরের অংশকে কি বলে? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট গুলো অনেক সময় অবজেক্টের মতো কাজ করে, কিন্তু সকল অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে না। মনে রাখবেন, নাউন কমপ্লিমেন্ট গুলো অবজেক্টের মতো কাজ করে, কিন্তু সকল অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে না। যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে কি হয়, যে কেন সকল অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কেন সকল অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে না। খেয়াল করে দেখেন, আমি বললাম আই স এ থিপ, আমি একজন চোর দেখেছিলাম। আই স এ থিপ, আমি প্রশ্ন করেন সর কাছে কি দেখেছিলাম? আমি কি দেখেছিলাম? উত্তর কি হবে? চোর। তাহলে এ থিপ কি হবে? অবজেক্ট। এ থিপ কি হবে? অবজেক্ট। এখন আপনি প্রশ্ন করেন যে আমি কি চোর দেখেছিলাম বলে কি আমি নিজে চোর? যদি আমি নিজে চোর হই, আমি এবং এই চোর যদি একই ব্যক্তি হয়, তাহলে একে আমরা বলতে হবে লিঙ্কিং ভার্ব। যদি আমি চোর দেখে আমি নিজে চোর না হই, তাহলে এই ভার্বটি হবে ট্রানজিটিভ ভার্ব, আর এই থিপ হচ্ছে অবজেক্ট। এটাকে কমপ্লিমেন্ট বলা যাবে না। যদি কমপ্লিমেন্ট বলতে হয় তাহলে আমাকে চোর হতে হবে। যেমন আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডক্টর। এখানে এই আমিও যা, ডক্টরও তাই। তাহলে এই অ্যামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ আমি, আমাকে ডাক্তার বলা যায়, ডাক্তার হচ্ছে আমি, এই কারণে অ্যামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর এই পরের অংশটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু আমি চোর দেখি মানে আমি চোর না। যদি আমি চোর হই তাহলে স লিঙ্কিং ভার্ব হতো। যেহেতু আমি চোর না, তাই স হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এই থিপ হচ্ছে অবজেক্ট। তাই আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে এই কমপ্লিমেন্ট গুলো, নাউন কমপ্লিমেন্ট গুলো মাঝে মাঝে অবজেক্টের কাজ করে, কিন্তু সকল অবজেক্ট কমপ্লিমেন্ট না। নিচেরটা দেখা যাচ্ছে, নিচের এই শব্দটি ছিল ফিল এবং রিমেইন। এই নিচের তিনটে শব্দ আপনারা দেখতে পারেননি, কিন্তু শব্দ আমি আবার লিখে দিচ্ছি। ফিল, রিমেইন এবং টার্ন, এগুলো লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। এগুলো লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। আমরা লিঙ্কিং ভার্ব বোঝাতে পেরেছি। আপনি যদি আবার না বোঝেন তাহলে আবার প্রশ্ন করবেন। আমরা অক্সিলারি ভার্বের দিকে আসব। অক্সিলারি ভার্ব দুই প্রকার। পরবর্তী ক্লাস কয়টায়? অক্সিলারি ভার্ব দুই প্রকার। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, আর দুই হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি আর মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে
প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেই অক্সিলারি ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। কি বললাম? প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসে? অক্সিলারি ভার্ব ডু, ডাস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am, is, are। পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তাহলে এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তাহলে ডু, ডাস, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। আর কোনগুলো বসে? আরো বসে হ্যাভ বিন, has been। এরপর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে? ডিড। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ওয়ার। পারফেক্ট টেন্সে হ্যাড, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। অর্থাৎ ডু, ডাস, am, is, are, have, has, been, has been, did, was, were, had এবং had been। অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেই অক্সিলারি ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। আর এই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স বাদে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, would, shall, must, need, dare, used to। এগুলো সব হচ্ছে মডাল অক্সিলারি। ought to, এগুলো সব হচ্ছে মডাল অক্সিলারি। অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স বাদে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেই অক্সিলারি ভার্বগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড টু, ought to। এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। অর্থাৎ এছাড়া আরো আছে am to, is to, are to, was to, were to, have to, has to। এগুলোকে বলা হয় সব মডাল অক্সিলারি। আমাদের নিয়মটা হচ্ছে মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আমাদের নিয়মটা কি? মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। আমাদের নিয়মটা হচ্ছে মডাল অক্সিলারির পরে আমাদের নিয়মটা হচ্ছে মডাল অক্সিলারি এর পরে ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম বসে। মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। আমাদের নিয়মটা হচ্ছে মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে দেখেন ক্যানের পরে ডু বসছে, এটা হচ্ছে মডাল অক্সিলারির পরে বেস ফর্ম বসে। যেমন হি ইউজড টু প্লে ক্রিকেট। দেখেন খেয়াল করে ইউজড টুর পরে কি বসেছে? হি ইউজড টু প্লে ক্রিকেট। ইউজড টুর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। অর্থাৎ ইউজড টুর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। অর্থাৎ মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। মডাল অক্সিলারির পরে ভার্বের
বেস ফর্ম বসে, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস্ট ফর্ম বসে। তবে এখানে ব্যতিক্রম আছে, আমরা একটু ব্যতিক্রম শেখাবো। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যদি ইউজ টুর আগে কি থাকে? বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর গেট। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর গেট এর সাথে যদি ইউজ টু থাকে, ইউজ টু, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, আর এবং গেট এবং যদি এর পরে ইউজ টু থাকে তাহলে কি হবে? তাহলে টু থাকার পরে ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। যদি ইউজ টুর আগে কি থাকে? ক্রিকেট কোনো ভার্ব না, যদি ইউজ টুর আগে কি থাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ইউজ টু থাকে, তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন মাদার ইজ ইউজ টু মাদার ইজ ইউজ টু কি হবে? কুকিং। কুক থাকলো, ব্র্যাকেটে কুক থাকলো, কি হবে? মাদার ইজ ইউজ টু কুকিং। টু থাকার পরও ভার্ব প্লাস আইএনজি হবে, মাদার ইজ ইউজ টু কুকিং, মাদার ইজ ইউজ টু কুকিং। তারপরে কি হবে? আই গেট ইউজ টু, আই গেট ইউজ টু, ব্র্যাকেটে থাকে প্লে, উত্তর কি হবে? আই গেট ইউজ টু, উত্তর হবে প্লেইং। I get used to playing, I get used to playing। অর্থাৎ যদি ইউজ টুর আগে কি থাকে? am, is, are এবং was, were থাকে, তাহলে ইউজ টুর পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। আমার মনে হয় আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। আমরা আমাদের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ফিরে যাব। আমাদের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা এখন নন ফাইনাইট ভার্বের দিকে আসব। নন ফাইনাইট ভার্ব আমরা প্রথমেই বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। কি কি? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। প্রথমটার নাম আমরা কোন ভার্বে এখন আসব? ফাইনাইট ভার্ব আমরা পড়ালাম, এবার আসবো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা কোথায় আসবো? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। তার প্রথমটার নাম কি? জিরান্ড, GERUND। জিরান্ড কি? আমরা কি যে কোনো আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ড বলে দেব? আর জিরান্ড কি মেইন ভার্ব? জিরান্ড কি মেইন ভার্ব? জিরান্ড কিন্তু মেইন ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। এবং আমরা যে কোনো আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ড বলে দেব, এটা কিন্তু কখনোই সঠিক নয়। আমরা অনেকেই ভুল বুঝি, ভুল করি, পরীক্ষায় আমরা ভুল লিখি। এই কারণে আমাদেরকে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ খুব ভালো করে শিখতে হবে। জিরান্ড কি জিনিস মনে রাখবেন? জিরান্ড একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা মেইন ভার্ব না। তাহলে এটা কোন ভার্ব মনে রাখবেন? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন ভার্ব প্লাস আইএনজি হয়ে যখন নাউনের কাজ করে, 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 তখন তার নাম হয় জিরান্ড। আমরা যে কোনো আইএনজি কে জিরান্ড বলবো না। ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করলে তার নাম হবে জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করলে তার নাম হবে জিরান্ড। এখন নাউনের কাজ করা মানে কি? নাউনের কাজ করা অর্থ হচ্ছে সাবজেক্ট হিসেবে বসা, অবজেক্ট হিসেবে বসা, আর কি কমপ্লিমেন্ট হিসেবে বসা।
নাউনের কাজ করা মানে কি? সাবজেক্ট হিসেবে বসা, অবজেক্ট হিসেবে বসা এবং কমপ্লিমেন্ট হিসেবে বসা। নাউনের কাজ করা মানে কি? নাউন যে সমস্ত জায়গায় বসে সে সমস্ত জায়গায় যে বসবে তার নাম হবে জিরান্ড। নাউন যে সমস্ত জায়গায় বসে, কোন জায়গায় বসে? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে। যেমন ওয়াকিং, ওয়াকিং is good, walking is good for health, walking is good for health, walking is good for health। এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটি? is, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই বাক্যে is হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই যে ওয়াকিং, এটা কি হিসেবে বসছে? সাবজেক্ট হিসেবে বসছে, তাই এখানে ওয়াকিং হচ্ছে জিরান্ড। এই বাক্যে ওয়াকিং কি হিসেবে বসছে? সাবজেক্ট হিসেবে বসছে, এই কারণে ওয়াকিং হচ্ছে জিরান্ড। এরপর আমরা কি লিখলাম? আই লাইক, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং, আই লাইক সুইমিং। আপনি প্রশ্ন করেন এখানে আমি কি পছন্দ করি? সুইমিং। কি পছন্দ করি? সুইমিং। তাই এখানে এ ওয়াকিং ছিল সাবজেক্ট, এখানে সুইমিং হচ্ছে অবজেক্ট, তাই এটা একটা জিরান্ড। তাহলে এখানে সুইমিং হচ্ছে জিরান্ড, এখানে সুইমিং হচ্ছে জিরান্ড, কারণ এটা কি হিসেবে বসছে? অবজেক্ট হিসেবে বসছে। এরপরে কি বলা হলো? রিডিং, রিডিং ইজ আন্ডারস্ট্যান্ডিং, রিডিং ইজ আন্ডারস্ট্যান্ডিং, রিডিং ইজ আন্ডারস্ট্যান্ডিং। খেয়াল করে দেখেন এখানে পড়া মানে হচ্ছে বোঝা, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই রিডিং ও যা আন্ডারস্ট্যান্ডিং ও তাই। তাই এখানে রিডিং হচ্ছে সাবজেক্ট হিসেবে জিরান্ড আর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড। রিডিং হচ্ছে সাবজেক্ট হিসেবে জিরান্ড আর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরের অংশকে কমপ্লিমেন্ট বলে, এই কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ড বসতে পারে। অর্থাৎ এইসব বাক্যে মেইন ভার্ব কিন্তু ইজ, লাইক এবং ইজ। অর্থাৎ জিরান্ড হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। জিরান্ড হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। জিরান্ড হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। এরপর জিরান্ড আরো অন্যান্য ভাবেও বসে, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এছাড়াও অন্যান্য ভাবেও জিরান্ড বসতে পারে। যেমন আরো কিভাবে বসতে পারে? ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব খুব প্যাচ লাগে। আসলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বস্তুকে বোঝালে তাকে কমপ্লিমেন্ট বলে। যেমন রিডিং ইজ আন্ডারস্ট্যান্ডিং, রিডিং ও যা আন্ডারস্ট্যান্ডিং ও তাই। তাই মাঝখানের ভার্বটা লিঙ্কিং ভার্ব আর অবজেক্টের নাম কমপ্লিমেন্ট। দেখেন ফাইনাইট নন ফাইনাইট ভার্ব কি বুঝাইছি? যে ভার্বের দিকে তাকালে বোঝা যায় বাক্যটি কোন টেন্সে লেখা। যেমন রিডিং ইজ আন্ডারস্ট্যান্ডিং, এখানে আমরা ইজ দেখলে বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা, তাই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। রিডিং দেখলে আমরা টেন্স বুঝতে পারি না, এটা নন ফাইনাইট ভার্ব। অতএব আমরা এটা বলতে চাচ্ছি যে ভার্বের দিকে তাকালে বাক্যের টেন্স বোঝা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের দিকে তাকালে টেন্স বোঝা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা আসি জিরান্ড অন্যান্য ভাবেও বসে। আরো কোথায় বসে? প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, এদের পরেও জিরান্ড বসে। সবসময় নাও, সবসময় জিরান্ড সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসে না, মাঝে মাঝে প্রিপজিশনের পরে বসে, আর্টিকেলের পরে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে। যেমন যেমন আমরা লিখলাম she is fond of swimming, he is fond of swimming। এখানে অফটা হচ্ছে প্রিপজিশন, এখানে অফটা হচ্ছে প্রিপজিশন আর এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড। সুইমিং এর পরে জিরান্ড, এখানে প্রিপজিশনের পরে
আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হিসেবে বসছে, অর্থাৎ প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত কোনো শব্দকে আমরা জিরান্ড বলি। এরপর কি হিসেবে বসে? আর্টিকেলের, যেমন দা টেলিং, দ্য টেলিং অফ জোকস, দ্য টেলিং অফ জোকস is an art, is an art, the telling of jokes is an art। এখানে দি প্লাস টেল প্লাস আইএনজি, এখানে আর্টিকেল হচ্ছে দি, এরপরে যে আইএনজি শব্দটা টেলিং, এটি একটি জিরান্ড। অর্থাৎ আর্টিকেলের পরে যদি কোনো আইএনজি শব্দ বসে সেটি একটি জিরান্ড হয়। অর্থাৎ আমরা এখন পর্যন্ত জিনিসটা বোঝাচ্ছি যে যে কোনো আইএনজিকে আমরা জিরান্ড বলবো না। জিরান্ড বলতে গেলে কি হতে হবে? নাউনের কাজ করতে হবে, মেইন ভার্ব হবে না, ফাইনাইট ভার্ব হবে না। ফাইনাইট ভার্বের অন্য নাম হচ্ছে মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব বাদে অন্য যে আইএনজিটি সেটা হবে জিরান্ড। ফাইনাইট ভার্ব বাদে অন্য যে আইএনজিটি এবং নাউনের কাজ করবে সে হবে জিরান্ড। এবার আসেন, জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। এবার আসবেন আমরা হচ্ছে পার্টিসিপল। জিরান্ড যেমন নাউনের কাজ করে, ঠিক একইভাবে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। আর পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল পি এ আর টি আই সি আই পি এল ই, পার্টিসিপল। জিরান্ড কাজ করে নাউনের, আর পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের। জিরান্ড কাজ করে কিসের? নাউনের, আর পার্টিসিপল কাজ করে কিসের? অ্যাডজেক্টিভের। এই পার্টিসিপল গুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান্ড কাজ করে নাউনের, আর পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। যদি আমরা একটু ক্লিয়ার করে বোঝাই যে জিরান্ডের কোনো ক্যাটাগরি ছিল না, জিরান্ড মাত্র এক প্রকার, জিরান্ড জিরান্ডি, কিন্তু পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভের কাজ করে। এবং এই পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল কয় প্রকার? তিন প্রকার। তার প্রথমটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার, তার প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? ভার্ব প্লাস আইএনজি হয়ে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করলে নাম হয় জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করলে নাম হয় জিরান্ড। আর ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করলে নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য কি? জিরান্ড কাজ করে নাউনের, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের। এই পার্থক্য কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে। জিরান্ড কাজ করে নাউনের, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করা। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করা। আর কারোর দোষ গুণ নির্ণয় করতে গেলে কি করতে হয়? তার সামনে কিংবা পিছনে যে বসতে হয়, বসে সারাদিন খেয়াল করতে হয় সে কি করে। ঠিক এই কারণে অ্যাডজেক্টিভগুলো সবসময় নাউন বা প্রোনাউনের আগে পরে বসে। যেমন দেখেন, আমি লিখলাম ইট ইজ অ্যান ইন্টারেস্টিং, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। স্টোরিটা কি? নাউন। আর ইন্টারেস্টিংটা কি? আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাই ইন্টারেস্টিং কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে স্টোরিটা কি? নাউন। ইন্টারেস্টিংটা কি? আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। তাই ইন্টারেস্টিং কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোন ধরনের বিষয় হবে? চলমান কাজ। চলমান কাজ, অর্থাৎ যে কাজটি এখনো শেষ হয়নি। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা হবে? চলমান কাজ। অর্থাৎ ইন্টারেস্টিং স্টোরি মানে কি? এই গল্প আমরা যখনই পড়ি তখনই মজা লাগে, মজার কোনো শেষ নাই। এই গল্প কখনো মজা শেষ করে না। পরেরটা আসেন, আই ওয়াচ ব্রেকিং নিউজ। আই ওয়াচ ব্রেকিং নিউজ। আই ওয়াচ ব্রেকিং নিউজ। নিউজটা কি? নাউন।
আর ব্রেকিংটা ব্রেক প্লাস আইএনজি হয়ে ব্রেকিং, কাজ করে সে কিসের? অ্যাডজেক্টিভের। তাই ব্রেকিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আই ওয়াচ ব্রেকিং নিউজ, নিউজটা কি? নাউন। আর ব্রেকিংটা কি? ব্রেক প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে। অর্থাৎ আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে হয়? কারণ এর আগে কিংবা পরে নাউন বা প্রোনাউন থাকে। যেমন এখানে পরে স্টোরি আছে, অর্থাৎ আগে আইএনজি, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে পরে নিউজ আছে, এটা নাউন, তাই এখানে ব্রেকিংটা কি? চলমান ঘটনা। ব্রেকিং নিউজ বলতে আমরা কি বুঝি? দেখবেন কাজটি এখনো শেষ হয়নি। প্রেজেন্ট পার্টিসিপল সবসময় কি হয়? চলমান কাজ হয়। আমাদের আরো একটা এক্সাম্পল লিখি, এ রোলিং স্টোন। বলা হলো এ রোলিং স্টোন গ্যাদার নো মস। আমরা এই রোলিং স্টোন মানে কি? দ্য স্টোন দ্যাট রোলস, অর্থাৎ যে পাথর নড়াচড়া করে সেখানে মস বা ফান পড়ে না। আমরা তাহলে আমি আমি আবার কি লিখলাম? আই স হিম প্লেইং, আই স হিম প্লেইং, আমি তাকে খেলতে দেখলাম। এখানে প্লেইংটা কার অবস্থা প্রকাশ করতেছে? হিমের। হিম হচ্ছে অবজেক্ট, প্লেইংটা হিমের অবস্থা প্রকাশ করতেছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ যখন প্রেজেন্ট পার্টিসিপল হবে তখন আইএনজি যুক্ত শব্দের আগে কিংবা পরে নাউন বা প্রোনাউন থাকবে। যেমন দেখেন ইন্টারেস্টিং স্টোরি, স্টোরিটা নাউন। ব্রেকিং নিউজ, নিউজটা হচ্ছে নাউন। আই স হিম প্লেইং, হিম হচ্ছে প্রোনাউন, তারপরে আইএনজি আছে। অর্থাৎ আইএনজি যুক্ত কোন অ্যাডজেক্টিভকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আসি 2 নম্বর, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? চলমান কাজ। আর পাস্ট পার্টিসিপল, আমাদের 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি জিনিস? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, মানে ভার্ব 3 যেটাকে বোঝায়, অর্থাৎ ভার্ব 3 যেটাকে বোঝায় এটাকে পাস্ট পার্টিসিপল। ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ এর কাজ করে। ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ ভার্ব 3 হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব 3 হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। এই যখন এই কাজ করে তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। যেমন ইট ইজ, এটা হচ্ছে সম্পূর্ণ কাজ, শেষ হওয়া কাজ, শেষ হওয়া কাজ, শেষ হওয়া কাজ। এটা কোন কাজ? শেষ হওয়া কাজ। এটা হচ্ছে কোন কাজ? শেষ হওয়া কাজ, চলমান কাজ নয়, শেষ হওয়া কাজ। যেমন আই স ব্রোকেন নিউজ, আই স ব্রোকেন নিউজ, আই স ব্রোকেন নিউজ, এটা হবে না। আই স ব্রোকেন গ্লাস, আই স ব্রোকেন গ্লাস, আমি একটা ভাঙা গ্লাস দেখি। আই স এ ব্রোকেন গ্লাস, আমি একটি ভাঙা গ্লাস দেখেছিলাম। আই স এ ব্রোকেন গ্লাস, গ্লাসটি কি? নাউন। আর ব্রোকেনটা কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন, এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এবার কি হলো? শি ইজ অ্যান এডুকেটেড ওম্যান, শি ইজ অ্যান এডুকেটেড, এডুকেটেড ওম্যান, ওম্যানটা কি? নাউন। আর এডুকেটেডটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব 3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে কি বলে? পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলে পাস্ট পার্টিসিপল। এটা কিন্তু মেইন ভার্ব না, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, ফাইনাইট ভার্ব হচ্ছে স, এগুলো ফাইনাইট ভার্ব না, এগুলো নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ ভার্ব 3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব 3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার নাম হয় পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। অর্থাৎ যেমন আই স এ ব্রোকেন গ্লাস, গ্লাসটি কেমন? ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। মহিলাটি কেমন? শিক্ষিত, অর্থাৎ গ্লাসটি অলরেডি ভেঙে গেছে, এটা শেষ হওয়া কাজ, নতুন করে ভাঙতেছে না। যখন কোনো কাজ কমপ্লিটেড থাকে তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। যখন
কেউ মোটামুটি পড়ালেখা শেখে, তখন তাকে বলা হয় শিক্ষিত নারী, এডুকেটেড ওমেন। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পার্থক্য কি? আমরা কি দুটো এক জায়গায় লিখতে পারবো? আমরা কি এখানে লিখতে পারবো ব্রোকেন নিউজ? আমরা কি লিখতে পারবো ব্রেকিং গ্লাস? লিখতে পারবো না। ব্রেকিং গ্লাস লিখতে পারবো না, কারণ গ্লাসটা অলরেডি ভাঙা হয়ে গেছে। অর্থাৎ যে কাজটি কমপ্লিটেড সেটি হয় পাস্ট পার্টিসিপল, আর যে কাজটি এখনো চলমান ব্রেকিং নিউজ মানে কি এই কাজটি এখনো শেষ হয়নি, তাই এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের 3 নম্বরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। 3 নম্বরটা কি? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এটি কি জিনিস? এটি হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে বা ভার্ব 3 হয়ে, পিপি মানে কি ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যেমন দেখেন, having taken the class, having taken the class, I will go home, I will go home। যেমন ক্লাস শেষ করে আমি বাড়ি যাব। having taken the class, এই যে having plus taken এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং এর পরে যখন ভার্বের পিপি হয়, হ্যাভিং এর পরে যখন ভার্বের পিপি হয় তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। মনে রাখবেন, পারফেক্ট পার্টিসিপলের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল লেখা যায়। অর্থাৎ হ্যাভিং টেকেন এর পরিবর্তে আমরা লিখতে পারি শুধু টেকিং। এই কারণে বলে পারফেক্ট পার্টিসিপলের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল লেখা যায়। আমরা কি লিখতে পারি? টেকিং দ্য ক্লাস আই উইল গো হোম। যখন শুধু টেকিং লিখবো তখন নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর যখন হ্যাভিং প্লাস টেকেন লিখবো তখন নাম হবে পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ এই কারণে বলে যে প্রেজেন্ট পার্টিসিপলের পরিবর্তে পারফেক্ট পার্টিসিপল লেখা যায়, বা পারফেক্ট পার্টিসিপলের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল লেখা যায়। পারফেক্ট পার্টিসিপলের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল লেখা যায়। তাহলে আমরা 3 প্রকার পার্টিসিপল দেখলাম। সকল পার্টিসিপলই কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আর জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। জিরান্ড আর পার্টিসিপলের পার্থক্য কি? জিরান্ড হচ্ছে আইএনজি-যুক্ত নাউন, আর পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল হলে আইএনজি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপল হলে ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, আর পারফেক্ট পার্টিসিপল হলে হ্যাভিং প্লাস ভার্বের পিপি হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। আর সুপ্রিয় শিক্ষার প্রথম एग्जांपल আগেই দেখাইছিলাম যে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্বের পিপি এটি ব্যতিক্রম নিয়মে পার্টিসিপল হয়। অর্থাৎ আপনারা পার্টিসিপল এবং জিরান্ড নির্ণয়ে আর ভুল করবেন না। আমাদের 3 নম্বর নন ফাইনাইট ভার্ব কি ছিল? ইনফিনিটিভ। 3 নম্বর নন ফাইনাইট ভার্ব কি ছিল? ইনফিনিটিভ। 3 নম্বর নন ফাইনাইট ভার্ব ছিল ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ 2 প্লাস ভার্বকে 2 প্লাস ভার্ব হয়ে যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়, লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়, 2 প্লাস ভার্ব হয়ে যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়, 2 প্লাস ভার্ব হয়ে যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায়, 2 প্লাস ভার্ব হয়ে যখন লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায় তখন তার নাম হয় ইনফিনিটিভ। বাংলা অর্থ কি বোঝায়? তয়ে কারেতে, মানে করতে, খাইতে, যাইতে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন I want to help you, I want to help you, আমি তোমাকে সাহায্য করতে চাই। এই টু হেল্প এটাকে বলে ইনফিনিটিভ। I need money to buy a car, I need money to buy a car, to buy a
কার, এই যে টু বাই, এটাকে বলে ইনফিনিটিভ। অর্থাৎ টু প্লাস ভার্ব হয়ে যখন টু প্লাস ভার্ব হয়ে লক্ষ্য বা উদ্দেশ্য বোঝায় তখন তাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ থেকে যে কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসে সেটা পরেই আজকে আমাদের ক্লাস শেষ হবে। আমরা খেয়াল করবো সেটার নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এটার নাম কি? পারফেক্ট ইনফিনিটিভ। অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখবেন, এখান থেকে বিশেষ পরীক্ষায় 3 বার কোশ্চেন আসছে পারফেক্ট ইনফিনিটিভ। এটি আপনারা অনেকেই টার্মটির নাম জানেন না, ভালো করে খেয়াল করবেন। পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ কি জিনিস? পারফেক্ট ইনফিনিটিভ কি? এটা হচ্ছে টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মিন্স ভার্ব 3। টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। টু হ্যাভ প্লাস ভার্বের পিপি, এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। টু হ্যাভ প্লাস ভার্বের পিপি, এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ থেকে 3 বার বিশেষ পরীক্ষায় কোশ্চেন আসছে, 17 বিসিএস, 31 বিসিএস। এখান থেকে যেটা হয়, নিয়মটা আসলে কি, যে বর্তমান কালের কোনো বাক্যে, প্রেজেন্ট টেন্সের কোনো বাক্যে যদি অতীতবাচক শব্দ বা ফ্রেজ থাকে, অর্থাৎ বাক্যটি লেখা থাকবে প্রেজেন্ট টেন্সে, ওই একই বাক্যে যদি অতীতবাচক শব্দ বা ফ্রেজ থাকে। যেমন বলা হলো কি, যে আই এম সরি। ধরুন আপনাদের আমি আজকে বকাবকি করলাম, আগামীকাল ক্লাসে এসে কি বললাম? আই এম সরি রিবিউক ইউ ইয়েস্টারডে। গতকাল বকাবকি করার জন্য আমি সরি। আই এম সরি রিবিউক ইউ ইয়েস্টারডে। এই বাক্যটি কোন টেন্সে লেখা? আই এম সরি প্রেজেন্ট টেন্সে লেখা। ওই একই বাক্যে অতীতবাচক শব্দ ব্যবহার করা আছে ইয়েস্টারডে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কোনো বাক্যে যদি অতীতবাচক কোনো শব্দ থাকে, বাক্যটি আই এম সরি, বাক্যটি আই এম সরি, কিন্তু এই একই বাক্যে ইয়েস্টারডে নামক একটা অতীত শব্দ আছে। এরকম ক্ষেত্রে সিম্পল টু প্লাস ভার্ব না বসে পারফেক্ট ইনফিনিটিভ বসবে। উত্তর কি হবে? আই এম সরি টু হ্যাভ রিভিউড। যদি আপনি এখানে টু রিভিউড দেন তাহলে কিন্তু ভুল হবে। অর্থাৎ এটি 17 বিশেষ কোশ্চেনটা আসছিল, 17তম বিশেষ পরীক্ষায় কোশ্চেনটা আসছিল। আই এম সরি টু রিভিউক ইউ। উত্তর কি হবে? আই এম সরি টু হ্যাভ রিভিউড ইউ ইয়েস্টারডে। অর্থাৎ গতকাল বকাবকি করার জন্য আজকে আমি সরি। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কোনো বাক্যে এই বাক্যটি স্ট্রাকচার প্রেজেন্ট টেন্সে থাকে এবং ওই একই বাক্যে যদি অতীতবাচক কোনো শব্দ বা ফ্রেজ থাকে তাহলে সেক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ বসে। যেমন আই এম সরি টু রিভিউক ইউ ইয়েস্টারডে। এখান থেকে আমাদের 31 বিশেষ পরীক্ষার একটি প্রশ্ন আসছিল, সেটা কেমন ছিল? এই যে দ্য পার্থিনন PARTHENON, the Parthenon is said, ব্র্যাকেটে ছিল erect, এটাতে 31 বিশেষে আসছিল। The Parthenon is said erect in the age of Pericles, আমরা জানি গ্রিক দেবী এথেনার যে মন্দির, এই মন্দিরকে বলা হয় পার্থিনন। আর পেরিক্লিস কি? পেরিক্লিস ছিলেন পারস্যের রাজা। আজ থেকে 2000 বছর আগে পারস্য মানে বর্তমান ইরান অঞ্চলে এই পেরিক্লিসের রাজত্ব ছিল। আমি আপনাদের ক্লাসে পড়াচ্ছি কি, দ্য পার্থিনন ইজ সেইড ইরেক্ট ইন দ্য এজ অফ পেরিক্লিস। বলতেছি ইজ সেইড বলা হয় প্রেজেন্ট টেন্স, আবার একই বাক্যে কি বলতেছি? ইন দ্য এজ অফ পেরিক্লিস, মানে 2000 বছর আগের কথা, পেরিক্লিসের আমলে। বাক্যটি প্রেজেন্ট টেন্সে বলা, আবার একই বাক্যে যদি অতীতবাচক শব্দ থাকে সেক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ বসে। ইরেক্ট মানে নির্মাণ করা, তাহলে এর উত্তর কি হবে? টু হ্যাভ ইরেক্টেড। অর্থাৎ আমরা এটা বলতে চাইলাম যে বর্তমান কালের কোনো বাক্যে যদি অতীতবাচক শব্দ বা ফ্রেজ থাকে সেক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ হবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে এবং আপনারা যদি না পারেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষায় ফ্রিতে কোয়ালিফাই করবেন না। তো দ্যার স্টুডেন্টস, আমরা
আমরা এই পিলি ক্লাসটি এখনই শেষ করছি। আমাদের আনিসুজ্জামান স্যার হয়তো আপনাদের সামনে কিছু বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের কাছে জানতে চাই আজকের ক্লাসটি কেমন হলো। আজকের ক্লাসটি কেমন হলো? আজকের ক্লাসটি কেমন হয়েছে একটু কমেন্ট করেন। গুড, বেটার, বেস্ট, এক্সিলেন্ট কোনটা? আচ্ছা, হ্যাঁ, অনেকে এক্সিলেন্ট বলেছেন। শঙ্কর দত্ত আমার স্টুডেন্ট ছিল, বিসিএস ক্যাডার, চমৎকার ক্লাস নেয়, ফ্রিলি রিটেন দুটো চমৎকার ক্লাস নেয়। শঙ্কর দত্ত আমাদের সাথে থাকবে, ইংলিশের বেশ কয়েকজন টিচার আছে, সবাই কিন্তু খুব দুঃখ। অনেকেই আপনারা বলেন যে একটা কথা আমার সাথে আপনারা বলবেন, ফোন দিবেন, আপনাদের বলি ক্লাস চলার সময় অনেক বড় কমেন্ট করার সুযোগ থাকে না। অনেক বড় কমেন্ট করেন কি করে? ছোট ছোট করবেন, আপনার পড়াশোনার ক্ষতি হবে না। বলেন, আমি জুমের ক্লাসটা বন্ধ করে দিয়েছি কেন জানেন? এটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়, বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়, যে কারণে জুম বন্ধ করেছি। ঠিক আছে, এই জন্য আপনারা ছোট ছোট কথা বলবেন। আপনাদের আগে বলেছি যে আমাদের এই প্ল্যাটফর্মে কোনো স্টুডেন্ট কিন্তু ক্লাস নেয় না। এখানে ক্লাস নেওয়ার জন্য শর্ত হচ্ছে 1 নম্বর বিসিএস ক্যাডার হতে হবে, আর তা না হলে বিসিএস পড়ানোতে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাছাড়া এখানে কেউ আসে না। এরপরেও আপনাদের সুযোগ আছে, বলে দিয়েছি যে 5 জন টিচার এলো, আপনারা বলবেন যে স্যার এই শিক্ষক ভালো পড়াচ্ছেন, এই স্যার এই শিক্ষককে একটু বেশি ক্লাস দিয়ে আমাদের জন্য ভালো হবে। ফোন দিয়ে আপনারা বলবেন, মেসেঞ্জারে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আজকে এই ক্লাসের উপর থেকে আমরা ক্লাস টেস্টে নেব। টিচার কিন্তু কোশ্চেনটা করছে, এখন খুব দ্রুত উনি কোশ্চেন করছে, গরম গরম কোশ্চেন কিছুক্ষণের মধ্যে আমরা সেন্ড করব। এই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ না করে কেউ এই লাইভ থেকে যাবেন না। আমি বারবার কিন্তু একটা কথা বলেছি, আমি এখান থেকে সব অবজার্ভ করছি, কে কোথায় ক্লাস করছে, আমি সবাই আপনাদের সবাই কিন্তু চিনে গিয়েছি, সবার নাম আমার একদম মুখস্থ। ঠিক আছে, এখান তো খুব বেশি স্টুডেন্ট, মাত্র 400 তো হয়নি এখনো। এই জন্য নামের ছবি ফেসবুকে আমি কিন্তু চিনে গিয়েছি, কে ক্লাস করছে প্রথম থেকে শেষ পর্যন্ত, কে সুন্দর করে কমেন্ট করছে, কে পরীক্ষা সমস্ত পরীক্ষা অংশগ্রহণ করছে, এটা আমার বোঝার ক্ষমতা আছে। 18 বছর পড়াচ্ছি তো বিশেষ, এই জন্য কে যে যত ভালো করবে তার পেছনে আমরা দৌড়াবো বেশি। আপনার আজ থেকে আপনার মেন্টাল যে সেট আপটা ছিল সেটা চেঞ্জ করে ফেলেন, যে আমরা অনলাইনে ভর্তি হতে গেলে স্যার এটা আছে কিনা, ওটা আছে কিনা, আমরা ওটা বলবো। তুমি পড়াশোনা করছো কিনা, তোমার এটা হচ্ছে কিনা, তোমার ওটা হচ্ছে কিনা, তুমি কম পাচ্ছ কিনা, তুমি কেন ক্লাস করছো না, এগুলো আমরা বলবো। কিন্তু হয়ে গেছে কিন্তু তার ভিন্নটা। ঠিক আছে, কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু ভিন্ন। আপনাদের আগে বলেছি, এখনো বলছি, বাংলাদেশের সেরা টিচার থাকলে এখানে আসবে, আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। ঠিক আছে, তো এখন একটা পরিবেশও ভালো, টিচাররা আসতে পারে। করোনার মধ্যে আমরা সত্য কথা কি ওরকম ভালো টিচার আমরা দিতে পারিনি করোনার মধ্যে, কারণ হচ্ছে টিচাররা বাইরে থেকে আসতে পারেনি। কিন্তু টিচার যদি আসতে না পারে, করোনার মধ্যে তো ঠেঙাতো, পুলিশ তাড়া করতো, কিভাবে আসবে? সেই সময় আমরা সেভাবে আমরা ক্লাসগুলো করতে পারি। কিন্তু এখন আমাদের পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো, কমিউনিকেশনটাও ভালো তৈরি হয়েছে। হ্যাঁ, এই জন্য আগামী দিনগুলোতে আশা করছি যে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটি ক্লাসে স্মুথলি ক্লাস হবে। আরেকটি বিষয় বলি, পরীক্ষা বিষয়ে কথা বলি। প্রথম পরীক্ষাতে আপনারা যারা অংশগ্রহণ করেননি, সামনে যে পরীক্ষাটা দিয়েছে এটাতে যারা অংশগ্রহণ করবেন না, তাদেরকে কিন্তু লিভ দিয়ে দেবো। ভর্তির সময় বলেই দিয়েছি যে ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, আর যদি কারো
রিয়েল কোনো প্রবলেম থাকে আমাকে ফোন দিয়ে বলবেন, স্যার আমার এই প্রবলেমটা আছে, আমি পরীক্ষাটা দিতে পারিনি, বা আমি পরে রেকর্ডটা দেখে নেই। একজন ডক্টর আমাকে ফোন দিয়ে বললো যে স্যার আমার তো ডিউটি করি, একটা হসপিটালে জব করি, এমবিবিএস ডক্টর, আমি পরে করে নেব। সে যদি এত বিনয়ের সাথে, একজন ডক্টর অনেক বিনয়ের সাথে সে বলেছে আমাদের, ঠিক আছে তুমি করো, তার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি কি করবো? প্রত্যেক সব জায়গায় কিন্তু একটা ওয়ে আছে, বিকল্প আছে। কিন্তু আমি ঘুরছি বাইরে, একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, লাইভ ক্লাসটা শেষ হয়ে গেল, পরে আমি রেকর্ড দিচ্ছি, এইসব স্টুডেন্টের কোনো দিন চাকরি হবে না, আমি লিখে দিতে পারি। ঠিক আছে, আপনারা এমন একটা প্ল্যাটফর্মে আসছেন, আপনাদের গুড লাক, আমারও গুড লাক যে আপনাদের বিশেষ ক্যাডার বানাতে পারবো, নাহলে একটা গভর্নমেন্ট জব আপনারা পাবেন সেই হিসেবে আপনাদের তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই যে সামনে যে এক্সামটা দিয়েছে 6 তারিখে, এখানে আমরা সবগুলো সাবজেক্ট দিই নাই, মাত্র 4টা সাবজেক্ট দিয়েছি। এটার কারণ হচ্ছে যে মাঝখানে ঈদুল আজহা আছে, অনেকেই বাড়ি যাবে, আর সময়টাও যেহেতু কম, এজন্য সবগুলো সাবজেক্ট থেকে কিন্তু আমি টপিক দিইনি, আমরা মাত্র 4টা সাবজেক্ট থেকে টপিক দিয়েছি। আমরা আপনাদের এটাও বলেছি যে 3টে এক্সাম হয়ে যাওয়ার পরে আমরা ফিক্সড করে দেবো, একটা ডেট ফিক্সড করে দেবো, সেটা সোমবারে হতে পারে, রবিবারে হতে পারে, মঙ্গল, বুধবারে, যে কোনো একদিন রাত 8টা 30 এই 100 নম্বরের এক্সামটা হবে। 3টা পরীক্ষার পরে এটা আমরা সুনির্দিষ্টভাবে ফিক্সড করে দেবো। ঠিক আছে, তো এই জন্য সামনে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাকে আপনি সবাই অংশগ্রহণ করবেন। আমরা অনেক রকম পরীক্ষা নেব, সামনে আপনাদের সাবজেক্টিভ টেস্ট দেব, একটা বইয়ের নাম দিয়ে দেবো, ওই বই প্রথম থেকে শেষ পর্যন্ত 20 দিন বা 25 দিন সময় দেব, ওই বইটা তন্ন তন্ন করে আপনারা পড়াশোনা করে পরীক্ষা অংশগ্রহণ করবেন। এবং আপনাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দেব, সেই অ্যাসাইনমেন্ট আপনারা করে আপনার দেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবেন। আমরা সাবজেক্টিভ টেস্ট নিতে চাচ্ছি, অ্যাসাইনমেন্ট টেস্ট নিতে চাচ্ছি, এমন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাচ্ছি যাতে ফিজিক্যাল ক্লাস যারা করছে তারাও যেন আপনার ধারে কাছে আসতে না পারে। বিশেষ উদ্যম প্ল্যাটফর্মের স্টুডেন্টরা সেরকমই হতে হবে যারা অন্য যে কোনো প্ল্যাটফর্মের স্টুডেন্টের চেয়ে একটু ব্যতিক্রম হবে। আপনাদের মধ্যে সবসময় একটা চান থাকবে, পড়াশোনার চান থাকবে, আপনার চোখ মুখ দেখলেই যাতে বোঝা যায় যে আপনি আসলে পড়াশোনা করতে চাচ্ছেন, আপনার বিশেষ হবে। আমরা স্টুডেন্টকে দেখলেই কিন্তু বুঝতে পারি কেমন। আপনারা যখন কথা বলেন আমাদের সাথে, আমি অনেক সময় কিন্তু কথা বলি এখানে, আপনারা অনেক ভর্তি হয়েছেন, আমার সাথে অনেকে কথা বলেছেন, আমাদের কাউন্সিলরও আছে বেশ কয়েকজন, তারা কথা বলে, আমিও কথা বলি আপনাদের সঙ্গে অনেক সময়। আমি কিন্তু বুঝতে পারি কে কিভাবে কথা বলছে না বলছে, সব কিন্তু বুঝতে পারি। তা আমি এটা বুঝতে পেরেছি যে দেশে যে শিক্ষার যে অবস্থা তা খুব খারাপ, খুব কেনা বেচার মতো হয়ে গেছে। তার মানে শিক্ষার্থীরা এই আমাদের উপর আস্থার জায়গাটা নাই, নষ্ট করে ফেলেছে। তার কারণ তারা ভাবে যে অনলাইনে আসলে কিন্তু তার সত্যতা আছে, আপনাদের কথা যে একদম মিথ্যা তা কিন্তু না, যে হয়তো কিছুদিন ক্লাস হলো তারপর আর কোনো ক্লাস হয় না। ঠিক আছে, প্রশ্ন হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ, যে আমরা একদম শেষ পর্যন্ত আমরা আপনাদের নেব। এর আগে যে ব্যাচ ছিল, বেশ কয়েকটি ব্যাচ ছিল, কিছু ব্যাচ একদম রোজার আগে ভর্তি হয়েছিল, তাদের কোর্সটা আমাদের কিছু বাকি ছিল, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করেছে, পরে কিন্তু ওইসব স্টুডেন্টকে আবার পুরো কোর্স করার সুযোগ দিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, সুতরাং আমাদের সাথে কথা না, তারা কিন্তু কেউ কেউ লজ্জা পাচ্ছে এখন, আমাদের সাথে কথা না বলে কোনোভাবেই আপনি কোনো নেগেটিভ কিছু ভাববেন না, নেতিবাচক কোনো কিছু ভাববেন না। ঠিক আছে, আর আপনারা বিশেষ উদ্যম পরিবারের সদস্য, আপনাদের সঙ্গে পরিবারের মানুষ হিসেবে আপনাদের কাছে আরেকটি কথা আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে শিক্ষক নিয়ে এসেছি, আমাদের কিন্তু আর্নিংটা থাকতেই হবে, কারণ ঘরের মানুষের সাথে যেভাবে কথা বলি সেভাবে বলছি আপনাদের। আমরা আপনাদের একটা বিশাল একটা ছাড় দিয়েছি, ৬,২০০ টাকার কি আমরা ৯৯৯ টাকায় দিয়েছি। এটা দেওয়ার অনেকগুলো যৌক্তিক কারণ, যে যাতে সারা বাংলাদেশের স্টুডেন্ট আমাদের এখানে আসতে পারে, অনেকের আর্থিক সমস্যা থাকে, তারাও এই সুযোগ নিতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এই সুযোগটা সেখানে দিয়েছিলাম।
সেই সুযোগটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সামনে ভর্তি হতে হলে অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে আর কি। এই জন্য আপনার আশেপাশে যারা আছে তারা যদি আপনার একটু সহযোগিতায়, আপনার কথায় যদি এখান থেকে উপকৃত হয়, তাহলে সে কৃতজ্ঞ হবে। এই জন্য আপনার ফ্রেন্ড সার্কেল যারা যে যেখানে আছে তাদেরকে আপনি জানিয়ে দেন। হ্যাঁ, আমাদের যে ভিডিওটা আছে, বিশেষ উদ্যম পেজের যে ভিডিওটা আছে, ভিডিওটা শেয়ার করে দেন বা ইনবক্সে আপনার বন্ধুদের একটু জানিয়ে দেন। তাহলে এই প্ল্যাটফর্ম উপকৃত হবে। এই প্ল্যাটফর্ম যত স্ট্রং হবে সব দিক থেকে আপনাদের সার্ভিসটা তত কিন্তু ভালো হবে। হ্যাঁ, এই আর কি। এই জন্য আপনার এই পরিবারেরই সদস্য, এখান থেকে আপনারা বিসিএস প্রিলি পাস করবেন, রিটেন পাস করবেন, ভাইভাও এখান থেকে করবেন এবং চাকরি পেয়ে আপনার এখান থেকে যাবেন। বিসিএস সার্কুলার যখন হবে, সার্কুলার হওয়ার পরে আপনাদের সবাইকে আমরা কিভাবে আপনি ফর্মটা পূরণ করবেন, অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ফর্ম পূরণ করতে ভুল করে, ঠিক আছে? যাতে আপনি সঠিকভাবে ফর্মটা পূরণ করতে পারেন, এই বিষয়ে আমরা সমস্ত স্টুডেন্টকে কিন্তু নির্দেশনা দেব। আপনি অনলাইনে ক্লাস করছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা কখনো ঢাকা থেকে যদি ঢাকার বাইরে থেকে যদি ঢাকায় আসেন, আপনার অঞ্চল থেকে যদি ঢাকায় আসেন, তাহলে আমাদের অফিসে আপনার জন্য চায়ের দাওয়াত রইল। এবং আমরা বলেও দিয়েছি যে গার্ডিয়ান কিন্তু এলাও, আপনার বড় ভাইকেও সাথে নিয়ে আসতে পারেন, আপনার বন্ধুকে সাথে নিয়ে আসতে পারেন, মা বাবাকে সাথে নিয়ে আসতে পারেন। তাহলে হবে কি, আপনার মা বাবাকে সাথে নিয়ে আসলেন বা হাজবেন্ডকে সাথে নিয়ে আসলেন বা বন্ধুকে সাথে নিয়ে আসলেন, তাহলে আমরা অফিসে হয়তো একটি বাক্যই আপনাকে বললাম, সেই বাক্যটি শুনেই হয়তো বা আপনার বাসায় যাওয়ার পরে আপনার মা বাবা কিন্তু আপনাকে উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে, বা বড় ভাই বা হাজবেন্ড তারা কিন্তু আপনাকে উৎসাহিত করবে, উদ্দীপ্ত করবে। ফলে আপনার পড়াশোনা কিন্তু স্মুথ গতিতে সামনের দিকে চলে যাবে, ঠিক আছে? পড়াশোনার জন্য পরিবার থেকে কিন্তু ভালো একটা সাপোর্ট লাগে। সেই সাপোর্টটা যে সবসময় আর্থিক সাপোর্ট তা কিন্তু না, এটা মেন্টাল একটা সাপোর্ট লাগে, ঠিক আছে? সেই মেন্টাল এগিয়ে দিতে পারে। আর মেন্টাল সাপোর্টটা কিন্তু মানুষের মেধাকে বাড়িয়ে দেয়। মেধা তো মানসিক একটা বিষয়, মানুষের মনোবলের সাথে কিন্তু অনেক সম্পর্ক। হ্যাঁ, আর অনেক সময় দেখা যাচ্ছে নেগেটিভ কথাবার্তা বলে মন ভেঙে দেয়, তারা কিন্তু সামনের দিকে যেতে পারে না, ঠিক আছে? একটি কথাই কিন্তু অনেক বড় সম্পদ, ঠিক আছে? আমার তো অনেক স্টুডেন্ট আমি পেয়েছে, হ্যাঁ, একটি কথাতেই কিন্তু সে ঝাঁপি পড়েছে। আমার এক স্টুডেন্ট কিছুদিন আগে আমার এই অফিসে এসেছিল, কোন একটা সেমিনারে নাকি আমি বলেছিলাম তাকে ডেকে নিয়ে যে তুমি একটাই চয়েস দিবা, সেটা হচ্ছে পুলিশ, এবং তোমার পুলিশের চাকরি হবে। সে তার 38-এ হয়নি, পরে 40তম বিসিএস পরীক্ষায় সে বিসিএস পুলিশ হয়েছে। আমার সাথে দেখা করতে এসেছে, সে ঘরমাক্ত অবস্থায় আসলে আমাকে খুঁজছে, আমার অফিসটা চেঞ্জ হয়েছে, খুব আমাকে খুঁজে বের করেছে যে স্যার আপনার সঙ্গে দেখা করতে আসছি, যে আপনি এই কথাটা সেমিনার করেছেন। তাহলে দেখেন, সে একটি কথাতে কিন্তু সেই ছেলেটি কিন্তু ঝাঁকি পড়েছে। এরকম আপনাদেরকে আমি অসংখ্য আপনাদের উদাহরণ দিতে পারবো যারা ভালো করেছে। প্রাইভেট ভার্সিটি থেকে পড়েও অনেকে ভালো করছে। হ্যাঁ, ন্যাশনাল ভার্সিটিতে অনেকে, আপনার প্রাইভেট ভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি যারা পড়াশোনা করেছেন তারা হীনমন্যতায় ভুগবেন না প্লিজ, ঠিক আছে? কোশ্চেন সেন্ড করা হয়েছে। আচ্ছা, কোশ্চেন আজকের যে ক্লাসের এটা কোশ্চেন কিন্তু সেন্ড করা হয়েছে। এখনই আপনারা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা অংশগ্রহণ করার পরে আমাদের উত্তরের সঙ্গে আপনার উত্তর মিলিয়ে নিয়ে আপনি কত পেয়েছেন দ্রুত জানাতে হবে, ঠিক আছে? ওকে। পরীক্ষা অংশগ্রহণ করেন। আচ্ছা, যাদের সবগুলো বই একসঙ্গে কিনতে সমস্যা, দুইবারে কেনেন, অসুবিধা নেই। আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমরা স্টুডেন্ট লাইফ শেষ করে আসছি বলে কি আমরা সব বলে গেছি? আমরা এট এ টাইমে 3টা ভার্সিটিতে পড়াশোনা করতাম, বুঝছেন? 3 ভাই পড়াশোনা করতাম একটা ইউনিভার্সিটিতে, তাহলে আমরা তো এগুলো জানি। সুতরাং সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? অনেকে টিউশনি করে চলেন, অনেকে দেখা যাচ্ছে যে নিজের উপর ডিপেন্ডেন্ট,
বা অনেকে বাসা থেকে সেভাবে টাকা নিতে পারেন না, এটা বোঝার ক্ষমতা আমার আছে। এই জিনিসগুলো আমি সারা জীবন দেখে আসছি। সেই জন্য আপনারা অনেকে বলছেন 2 বারে বই নিতে চাচ্ছেন, নেন, অসুবিধা নেই, 2 বারে নেন, বা আমার সঙ্গে কথা বলেন। আমার সঙ্গে কথা বললে দেখবেন যে আপনার সলভ হয়ে গেছে। বই নেওয়ার ব্যাপারে আমার সাথে আপনারা ফোনে একটু কথা বলবেন, দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। অনেকে তো সমাধান করেছে আমার সাথে কথা বলে, তাই না? সারা বাংলাদেশে বই নিচ্ছে, তো আপনাদের জন্য সব আয়োজন করে দিয়েছি। হ্যাঁ, একটা প্ল্যাটফর্ম দাঁড় করেছি, ভালো শিক্ষক নিয়ে আসছি, এখানে সুন্দর এক্সাম হচ্ছে, বই পুস্তক দিচ্ছি, আবার পিডিএফ দেবো, সব কিছু মিলে তো সুন্দর করার চেষ্টা করছি। শুধু আপনার সুযোগটা নিতে হবে কিন্তু। ওকে, হ্যাঁ, 1 হচ্ছে বি, 2 সি, 3 এ, 4 বি, 5 সি, 6 এ, 7 বি, 8 এ, 9 বি, 10 এ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পরীক্ষা অংশগ্রহণ করেছেন, মার্চ আসা শুরু হয়েছে। এটা হচ্ছে একটা উৎসব মুখর একটা পরীক্ষা, যে ক্লাস করে গরম গরম কোশ্চেন এবং তাৎক্ষণিক উত্তর দেয়া। যারা 3 পাচ্ছেন তারাও ভালো, কিন্তু 3 এখনো পর্যন্ত কেউ পায়নি, দেখতে পাচ্ছি 6 এর নিচে কেউ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। 6, 7, 8, 9, 9, 8 দেখতে পাচ্ছি। নূরে ঘেরা জাহিদ স্যার ইংলিশে কবি। নূরে ঘেরা জাহিদ দুর্মা সিরিজের যে ইংলিশ বইটি আছে, এই ইংলিশ বইটি আপনি ভালো মতো পড়লে ইংলিশে আর কোনো দুর্বলতা থাকবে না। হ্যাঁ, তার কারণ এভাবে গবেষণা করে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো গ্রামার বই আমাদের জানা মতে বের হয়নি। এটা আমার কথা না, শত শত বিসিএস ক্যাডারের কথা। সুতরাং নূরে ঘেরা কি, নূরে ঘেরা কি, নূরে ঘেরা জাহিদের কাছে দুর্মা সিরিজের বই আছে। দুর্মরের ইংলিশ গ্রামারটা খুব ভালো মতো পড়তে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে নূরে ঘেরা জাহিদের সঙ্গে এক সময় গ্রামারে কেউ পারবে না। ঠিক আছে? তো পরীক্ষাটা এখানে আমরা উত্তর দিয়ে দিয়েছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।